বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের অর্থনীতি যেটা নিয়ে গত কয়েক বছর ধরে প্রচুর আলোচনা হচ্ছিল একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, সেই অর্থনীতির চিত্রটা কি? রাজনীতিতে পরিবর্তন এসছে, অর্থনীতিতে পরিবর্তনের ধারাটা কি? যদিও রাজনীতিতে পরিবর্তনের ধারা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন বা আলোচনা থাকতে পারে, আজকে আমরা সেই প্রসঙ্গে না যাই, অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ থাকি। এবং এই আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং বিজিএমইর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে কিন্তু শুনতে চাই যে রাজনৈতিক পট পরিবর্তন এবং সেই পট পরিবর্তনের সূত্র ধরে অর্থনীতিতে আসলে কী ধরনের গতি প্রকৃতি আপনি লক্ষ্য করছেন? ধন্যবাদ জিল্লুর আমাকে ডাকার জন্য। তো এর আগে যতবার আমরা আলোচনা করেছি, গত 2 বছর থেকে কিন্তু অর্থনীতির একই গান আমরা গাইছি। সেটা কি, যে অর্থনীতি আমাদের আগে বলছিলাম যে নাজুক অবস্থার দিকে যাচ্ছে, তারপর সেটা একটা ভঙ্গুর অবস্থায় যেয়ে পৌঁছেছে। এবং এর আগের অনুষ্ঠান যেটা কিনা এই নতুন সরকার আসার পরে হয়েছিল, তখনও আলোচনার মধ্যে বলেছিলাম যে আসলে আমরা যে একটা ভঙ্গুর অর্থনীতিকে উত্তরাধিকার সূত্রে পেল এই সরকার, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সেটা হবে অন্যতম একটা চ্যালেঞ্জ। কারণ কি, যে আন্দোলনটা হলো সেটার একটা আন্ডারলাইং কারণ ছিল, যদিও এটা রাজনৈতিক কারণ তো প্রাধান্য ছিল, এটার কারণ একটা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের হয়ে এসে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল সেটা, কিন্তু এটার অন্তর্নিহিত একটা কারণ অর্থনীতি ছিল। এই কারণে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটা এমন একটা পর্যায়ে গেছিল যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করছিল, কিছু মানুষের জন্য সুবিধা, কিছু মানুষের জন্য আবার একদম বঞ্চনার একটা অবস্থায় পৌঁছেছিল। এবং যার কারণে যে এই সুবিধাপ্রাপ্ত একটা গোষ্ঠী এমন একটা জায়গায় যে পৌঁছেছিল যে তারা ব্যাংক লুটপাট করার থেকে শুরু করে বা অন্যান্য খাতের একটা কন্ট্রাক্ট পাওয়ার পর মাধ্যমে কিংবা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আসলে তারাই তাদের পকেট ভারী করছিল, আর সাধারণ মানুষের কিন্তু অর্থনৈতিক একটা বঞ্চনা। এবং যার কারণে যে তখনকার এবং এখনও যে রয়েছে অর্থনৈতিক বিভিন্ন সূচক, যেমন প্রথমেই বলতে হয় যেটা আপামর জনগণকে ছুঁয়ে যায়, সেটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। এবং এই উচ্চ মূল্যস্ফীতির কারণেও কিন্তু এই যে গ্যাপটা, মানুষের বৈষম্যটা, সেটাও কিন্তু বাড়ছিল। তো অন্তর্নিহিত কারণ, এবং তারপরে যে তার দাবি হয়ে গেল যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সেইটার দিকে আসলে এই অন্তর্বর্তী সরকারের কিছু কাজ রয়েছে, এবং পরবর্তীতে যে সরকারগুলি আসবে তাদেরও। এখন আমরা যদি দু একটা সূচক মাইক্রো লেভেলে দেখি যে মূল্যস্ফীতির অবস্থাটা কি হলো। 1.5 মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছেন। তো এই 1.5 মাসে আসলে আমাদের মূল্যস্ফীতির সূচকে আমরা তেমন একটা পরিবর্তন দেখতে পাইনি যে কমে গিয়েছে, বরঞ্চ আমরা দেখলাম যে অগাস্টের মূল্যস্ফীতি 10% উপরে। জুলাইতে তো আরও বেশি ছিল, জুলাইতে এই সরকার ছিলেন না, তো তার আগে সরকার ছিল। তো এখন এই 10% উপরে মূল্যস্ফীতি, এবং প্রায় 10% কাছাকাছি গত 2 বছর থেকে ছিল। এই 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে এটা কমিয়ে আনা সম্ভব না, কারণ আমরা আগেও আলোচনা করেছি যে মূল্যস্ফীতি কমানোর জন্য যে নীতি প্রক্রিয়াগুলি এবং পদক্ষেপগুলি, সেগুলি যথেষ্ট ছিল না। আমাদের ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি এবং সঠিক পলিসির নীতি অনীহা, এটার কারণে কিন্তু মূল্যস্ফীতি আমরা কমাতে পারিনি। একটা যে আমাদের মুদ্রানীতি একটা বিষয় রয়েছে, যে আমরা বাংলাদেশ ব্যাংক যদিও সংকোচন মুদ্রানীতি অবলম্বন করছিল, বাস্তবে সেটা না। যে এখানে সুদের হারের উপরে যে একটা ক্যাপ দেওয়া ছিল বহুদিন ধরে, সেটা কমানো হচ্ছিল না, পরবর্তীতে কমিয়েছে। কিন্তু একটা আলোচনা আমরা করে থাকি যে বাংলাদেশের মতো প্রেক্ষিতে শুধুমাত্র মুদ্রানীতি নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না, সেটা আপনার রাজস্ব নীতি এবং বাণিজ্য নীতি এবং বাজার ব্যবস্থাপনা সবগুলির একটা সম্মিলিত অবস্থায়। এখন এই পর্যায়ে এসে আমরা দেখলাম যে মুদ্রানীতিটাকে আরও টাইট করা হয়েছে, পলিসি রেট বাড়ানো হয়েছে,
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এসে উনি আগের থেকেই বলছিলেন যে আমাদের মুদ্রানীতিটাকে যথেষ্টভাবে প্রয়োগ করা হচ্ছে না, এটা একটা। কিন্তু তার পাশাপাশি আরেকটা যে রাজস্ব নীতির ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে ব্যয়গুলো, সেই ব্যয়গুলোতে তো কাটছাট আমরা দেখছিলাম না। অপারেশনাল কস্টগুলো যেগুলো সরকার চালাতে গেলে প্রশাসনিক ব্যয়, পরিচালন ব্যয় একটা পর্যায় পর্যন্ত করা যায়, বেশি হয়তো করা যায় না। কিন্তু যখন ধরুন উন্নয়ন ব্যয়গুলো, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলি, সেখানে সব প্রকল্পই কি জরুরি প্রকল্প নাকি কিছু কিছু কাটছাট করা যায়, সেগুলি কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে ছোট করা হচ্ছিল না সাইজটা। এখন আমরা দেখলাম যে এই নতুন সরকারের উপদেষ্টারা এসে তারা এই ব্যাপারেও মনোযোগ দিয়েছেন। আর বাজার ব্যবস্থাপনা দেখেন, এখনও আগে যেটা বলা হতো, অর্থ উপদেষ্টাও বলেছেন, উনি বলেছেন যে এই যে আগে যেমন চাঁদাবাজি এগুলো থাকতো, এই কারণে কিন্তু আসলে আপনার মূল্যস্ফীতির একটা চাপ থাকতো, সেটা নাই। কিন্তু তারপরেও এমনকি ধরেন এই যে ডিম আমদানি করা হয়েছে, তারপরেও তো বাজারে কিন্তু মূল্যর খুব একটা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? এই বিষয়গুলি আসলে দেখার বিষয়, যে আসলে আমরা সরবরাহ ঠিক আছে, চাঁদাবাজিকে আসলেই কমছে কিনা না কমছে এটাও কিন্তু দেখার বিষয়। সিন্ডিকেট গেল কিনা, এক সিন্ডিকেট গিয়ে আর নতুন সিন্ডিকেট তৈরি হলো কিনা, এইগুলো এরকম আরও ধরেন যে বৈদেশিক মুদ্রা রিজার্ভের কথা, সেটাও কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে আমি সাহায্য পাচ্ছি, সেটা হয়তো এখন রিজার্ভের অবস্থাটা ভালো করবে। কিন্তু আসলে মাননীয় গভর্নর সাহেব মহোদয় বলেছেন যে রিজার্ভ আর কমতে দেওয়া হবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে, এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এই এক মাসের মধ্যেই যে রেমিটেন্স প্রবাহ বেশ বেড়ে গিয়েছে, তো সেটা একটা ভালো আশার কথা। কিন্তু আবার আমাদের যে বিশাল পরিমাণ পেমেন্ট রয়েছে বিভিন্ন কোম্পানির কাছে, সেটাও কিন্তু দিতে হবে। আর তবে আরেকটা উদ্বেগের বিষয় হচ্ছে যে, সেটা হচ্ছে যে উনি আরও বলতে পারবেন ভালো, সেটা হচ্ছে যে আমাদের যে তৈরি পোশাক শিল্পের যে সাম্প্রতিক সময়ে যে সেখানে একটা উত্তাল অবস্থা দেখা গিয়েছে, অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু করেছে, কিন্তু পুরোপুরি সেগুলোর কার্যক্রম এখনও চলতে পারছে না। এই প্রেক্ষিতে অনেক ক্রেতারাও কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে, তারা তো আর বসে থাকবে না, যে যারা চলে গিয়েছেন তারা কি ফেরত আসবেন কিনা। তো এইটার তো একটা আঘাত কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের মধ্যে লাগবেই, পড়বে, কারণ আমাদের বৈদেশিক মুদ্রার তো 80% উপরে আসে এইখান থেকে। তো আমি দুটো যে আরও অনেক খাত রয়েছে, দুটো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বহুল আলোচিত হয়েছে গত কয়েক বছর থেকে, তো সেটা নিয়ে বললাম যে এখনও আমরা এই দুই খাতে উন্নতি দেখার অপেক্ষায় রয়েছি। আমি শুনবো আরও আপনার কাছ থেকে। মিস্টার আনোয়ার চৌধুরী পারভেজ। ধন্যবাদ। আমি প্রথমে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আহত হয়েছে তারা অতি সুস্থতা আমি কামনা করি আল্লাহ দরবারে। আজকে শুধু ছাত্রছাত্রী না, সাধারণ জনগণ, হ্যাঁ, যারা সাধারণ জনগণ যারা এটার সাথে সম্পৃক্ত ছেলে, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি। কারেক্টলি ধরেছেন। স্বাভাবিক, এই সরকারের কাছে সবারই কিন্তু অনেক বড় এক্সপেকটেশন, এবং যে জিনিসটা আমাদের সাধারণ ছাত্রছাত্রী এবং জনগণ যে জিনিসটা করলো ছাত্রছাত্রীদের উদ্যোগে, এটা আসলে আমার মনে হয় সবারই একটা মনের ভিতরে একটা মানে ইচ্ছা ছিল যে এরকম একটা কিছু একটা হোক। কিন্তু আমরা যারা সিনিয়র, আমরা কিন্তু কেউ কিন্তু এটার সাথে ওইভাবে সাহসও করি নাই, এবং আমাদের যে ছেলেমেয়েরা যে এই সাহসগুলি করলো, এটা একটা মাইল ফলক হয়ে থাকবে কিন্তু, এবং সবাইকে একটা জিনিস স্মরণ করে দিবে। একদিন একজন একটা কথা বলেছিল, ইন্ডিয়ান, যে বাংলাদেশের ইয়ুথ হলো একটা ঘুমন্ত ড্রাগন, এবং এরা যে কখন জেগে যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না। এবং এই কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং স্বাধীন হওয়ার পরে এইবার আমরা কিন্তু সেটা নিজেরা উপলব্ধি করতে পারলাম যে আসলেই আমাদের ইয়ুথ জেনারেশন, যাদেরকে আমরা সবসময় ভাবতাম যে ওদের দ্বারা কিছুই হবে না, ওরা একটু ইন্ট্রোভার্ট, ওরা মানুষের সাথে মিশতে জানে না, ওরা নিজেকে নিয়ে ব্যস্ত। আমার মনে হয় যে আজকে যখন আমি এই ধরনের একটা জিনিস দেখলাম, এই ধরনের আন্দোলন, তাতে আমি কিন্তু খুব অপটিমিস্টিক হয়ে গেছি যে না,
আমাদের জেনারেশন আসলে সময়ের সাথে ওরা দায়িত্ব নেওয়ার মতন সে সক্ষমতা বা সে মানসিকতা এবং তাদের মধ্যে যে একটা বন্ধন অটুট একটা দেশের প্রতি যে একটা কমিটমেন্ট, এটা কিন্তু তারা ধারণ করে এবং তারা সেটা প্রমাণ করেছে, এবং এটা আমাদের জন্য একটা বিরাট আশার আলো অন্তত দেখায়। সো এনিওয়ে, এখন আমাদের সবার কাছেই এক্সপেকটেশন এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে অনেক বেশি, এবং সেটা সময়ে হয়তো বলে দিবে, এখন ইজ টু আর্লি। বাট যে জিনিসটা সবাই এক্সপেক্ট করতেছিল যে কত তাড়াতাড়ি আইন শৃঙ্খলা রেস্টোর করা যায়, সেটা এখন পর্যন্ত কেউ বলতেও পারছে না, এবং এটা নিয়ে সবাই একটু শঙ্কিত। ব্যবসায়ী হিসাবে ডেফিনেটলি আমি কিন্তু সবসময় এক্সপেক্ট করব যে যান মাল ইন্ডাস্ট্রির নিরাপত্তাটা সবার আগে হওয়া উচিত, সেটার অপেক্ষায় আছি। এবং আমি এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস আনতে চাই, সেটা হলো যে আমাদের দেশের মানুষ আসলে কিন্তু খুব ভালো। এই জন্যই ভালো যে দেখেন, গ্রিভান্সেস বলে এই দেশে মানুষের কিন্তু ওইভাবে নাই। যে এই যে আমরা একটা প্রেশারের মধ্যে ছিলাম, যদি আমি কথাটাকে এইভাবে বলি যে একদলীয় শাসনের প্রেশার, এবং সেখানে আমরা দেখলাম কত ধরনের উত্থান নানানভাবে, যেটা কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন ফাহমিদা ম্যাডামের মুখ থেকে, যে কিভাবে মানে মানুষ এখান থেকে মানি ফ্লাইট করে নিয়ে গেছে, প্রচুর টাকা এখান থেকে ইয়ে হয়ে গেছে, বৈষম্যর একটা বিরাট গ্যাপ হয়ে গেছে ধনী গরিবের মধ্যে, এবং অনেক মানুষের কাছে অনেক প্রচুর পয়সা, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই অর্থে গ্রিভান্সেস কিন্তু ওইভাবে দেখি না। এখনও কিন্তু গুলশান, বনানী, বারিধারায় মানুষ কিন্তু নিরিবিলি ঘুমাইতে পারছে। এটা যেমন সত্য, এই যে গত 1-1.5 মাস সত্যি কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ফাংশন করছে না, একেবারে নিষ্ক্রিয়। কিন্তু সেই তুলনায় আমরা কি ওইভাবে কোনো কিছু ফিল করতে পারছি? চুরি চামারি বলেন, ডাকাতি বলেন, বা খুন খারাপি বলেন, অনেক কিছু কিন্তু আমরা কিন্তু ফিল করছি না। এটা কিন্তু অন্য দেশ হইলে, আজকে আমেরিকায় যদি 1 ঘন্টা ওদের 3 ঘন্টা কারেন্ট না থাকলে যেইভাবে হইচই করে সব লুটপাট হয়ে যায়, এখানে কিন্তু সেটা হয় না। সো এই দেশে বলার উদ্দেশ্য হলো যে এই দেশে যারাই সরকার প্রধান হন না কেন এবং যারাই সরকার গঠন করুক না কেন, এটা কিন্তু একটা বিরাট ব্লেসিং যে এই ধরনের জনগণ নিয়েই, জনগণের জন্যই কিন্তু তারা এই পলিটিক্যাল পার্টি বলেন আর সরকাররাই বলেন, ওরা কিন্তু ওদেরকে চালাতে হচ্ছে, এবং এটা কিন্তু একটা বিরাট ব্লেসিং। 80% প্রবলেম কিন্তু তখন থাকে না, তখন 20% প্রবলেম থাকে, যেগুলিকে তখন অ্যাড্রেস করলেই দেশটা সিঙ্গাপুরের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না। আমরা দেখেন, আমরা এই আপনার আপাতত আমরা মনে হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্য কিছু না হওয়ার চিন্তা, গত কয়েক বছর অনেক শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে কোনো সরকারের যদি কমিটমেন্ট থাকতো তাহলে কিন্তু মানে 80% প্রবলেম কিন্তু নাই, কারণ মানুষ কিন্তু ওই ক্যারেক্টার না যে গ্রিভান্সেস বা মানুষ একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা। আমাদের বাই নেচার এটা কিন্তু আল্লাহর গিফটেড জিনিস যে এই দেশের মানুষ খুব সহনশীল এবং ইজিলি অ্যাকসেপ্ট করে। নাহলে এই দেশে কোনো কিছু যদি 10 টাকা বাড়ে কেউ রাস্তায় নামে না, আর ইন্ডিয়ার মতন দেশে 1 টাকা বাড়লে কিন্তু রাস্তায় নেমে যায়। খেয়াল করেন, তার মানে কি এই মানুষগুলোকে নিয়ে যদি কেউ না চলতে পারে, এটা কিন্তু আমাদের জন্য খুব দুর্ভাগ্য। আমরা ওই ধরনের সরকার কিন্তু এক্সপেক্ট করি, এবং এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে এখন আসলো, ওনাদের কাছে কিন্তু এই এক্সপেকটেশনটা কিন্তু এরকমই, সামান্যই, কিন্তু খুব একটা বেশি না। মানুষ কি চাচ্ছে? আইন শৃঙ্খলা পরিবেশটা উন্নতি হোক। মানুষ কি চাচ্ছে? মানুষের জুডিশিয়ারিটা ঠিক হোক। মানুষ চাচ্ছে এডুকেশন ইনস্টিটিউশনটা আবার ঠিক হয়ে যাক, ব্যুরোক্রেসি একটু ঠিক হয়ে আসুক। এমন কোনো কিছু কিন্তু এক্সপেক্ট করছে না যে আপনি আমাকে এখনই ধনী বানায়া দেন, এগুলি কিন্তু কেউ আশা করছে না। কিন্তু বাট
এখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলার জায়গাটা আমরা জানি না যে এটা কবে নাগাদ এটাকে রেস্টোর করা যাবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার উপরই নির্ভর করে ইকোনমির কথা বলেন আর অন্যান্য জিনিসের কথা বলেন। হ্যাঁ, আমি ব্যবসায়ী, আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি ব্যবসা নিয়ে, আমি এর বাইরে কথাও বলতে চাচ্ছি না। এবং সত্যি যে জিনিসটা যে ইনফ্লেশন ইজ এ হাই, এবং এটা কেন কন্ট্রোল করা যাচ্ছে না, এবং এটা কেন এখনো জিনিসপত্রের দাম কমছে না। আগেও যেই জায়গা ছিল এখনো কিন্তু ওই জায়গার পরিবর্তন ঘটে নাই। সেটা হলো কৃষক কিন্তু সে 20 টাকাই পাচ্ছে, এটা এখানে এসে কিন্তু 80 টাকাই হচ্ছে। মাঝখানে আগে টাকাগুলি ভাগাভাগি হতো, ছাত্রলীগ বলেন, অমুক লীগ বলেন, তমুক লীগ বলেন, মাস্তান বলেন, পুলিশ এরিয়া বলেন। এখন কিন্তু পুলিশের কিন্তু সেই স্কোপটা নাই, পুলিশও কিন্তু ফাংশন করছে না। কিন্তু ওই যে জায়গাগুলা, অন্য জায়গাগুলা মাস্তানের, এটা কিন্তু ইমিডিয়েট বড় যে দল তাদের লোকজন কিন্তু এগুলি দখল করে নিয়ে আসছে, এবং এগুলি কিন্তু এখন পর্যন্ত কিন্তু কন্ট্রোল করার সেরকম জিনিস কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। কিন্তু এগুলি কিন্তু ইম্পর্টেন্ট, এবং ওইটা যদি না করা যায় তাহলে কিন্তু ইনফ্লেশন কমানো কিন্তু ডিফিকাল্ট হবে। সেকেন্ড হলো, গভর্নমেন্ট মনে করছে যে ট্যাক্স আমি কমায় দিলাম, ট্যাক্স আমরা রিডাকশন করলাম যেগুলি ইম্পোর্ট বেস, সুতরাং অটোমেটিক্যালি জিনিসের দাম কমবে। আসলে খালি ট্যাক্স কমাইলে কিন্তু হবে না, কিন্তু ওই ডিস্ট্রিবিউশন লাইনটা ঠিক আছে কি না সেই জায়গাটা অ্যাড্রেস না করলে লজিস্টিক সাইডটা, তাহলে কিন্তু ডিফিকাল্ট। ধরেন এখন 120 টাকা হয়ে গেছে জিনিসের মানে ডলার, এটা ছিল 86 টাকা। ট্যাক্স যদি আপনি 120 টাকার রেটে আবার ইম্পোজ করেন তাহলে কিন্তু ইম্পোর্ট কস্ট কিন্তু খুব একটা বেশি কমবে না। কিন্তু আপনি যদি এখানে 120 টাকা করেন, তারপরে যদি আপনি ট্যাক্স রেট কমায় দেন, এবং সেটা যদি বেসড অন সেই 86, 87-এর পর্যায়ে নিয়ে আসতে চান, তাহলে হয়তো এটা একটা ইম্প্যাক্ট কিন্তু হবে। এবং দেন ট্রান্সপোর্ট, আপনার এনার্জি কস্ট, আমাকে বলা হচ্ছে যে এনার্জি কস্ট এই মুহূর্তে কম, কিন্তু সেই ইম্প্যাক্টটা কিন্তু আমরা এখনো দেখছি না। এই ইম্প্যাক্টটা যদি না আসে তাহলে ট্রান্সপোর্ট কস্টও কমবে না। ট্রান্সপোর্ট কস্ট যদি না কমে, এগেইন ওই যে মাস্তানি ট্রান্সপোর্ট এগুলি থাকে, ইনফ্লেশন কিন্তু অ্যাড্রেস করা ডিফিকাল্ট হবে। তা আমার মনে হয় যে এই জায়গাগুলা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস। সেকেন্ড হলো যে দেখেন, এই দেশকে কিন্তু ব্যবসা করেই বাঁচতে হবে। আমাকে যখন বলা হয় যে এডিপি বাস্তবায়ন কমায় দেওয়া হবে, কমানো এক জিনিস, আর যেটা নেসেসিটি সেটা কিন্তু আরেক জিনিস। এবং আমরা কিন্তু চাই যেটা নেসেসিটি সেটা যাতে কন্টিনিউশনটা থাকে, আর সেটা যদি না থাকে তাহলে যেটা হবে আপনার আনএমপ্লয়মেন্ট কিন্তু আবার বাড়বে। কারণ ওখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রিও কিন্তু ইনভলভ, এবং অনেক এমপ্লয়মেন্ট ইজ দেয়ার। সো আপনি এডিপি ফিগার কমাবেন সেটা এক জিনিস, বাট এডিপি কিন্তু আপনাকে বাস্তবায়ন রাখতে হবে, না হলে আপনি সিমেন্ট ফ্যাক্টরি বলেন, রড ফ্যাক্টরি বলেন, আপনার এগেইন ট্রান্সপোর্ট বলেন, আপনার এমপ্লয়মেন্ট বলেন, সেখানে কিন্তু একটা ধাক্কা খেয়ে যাবে। আপনি বাইরের থেকে, বিদেশ থেকে আমাদের ডলার আনা অবশ্যই কিন্তু উচিত, দরকার আছে আমাদের এই মুহূর্তে। বাট এট দ্য সেম টাইম আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার ডলার আনা বলতে কোনটা বোঝাচ্ছেন? যে রেমিটেন্সের অর্থ বোঝাচ্ছেন? মানে রেমিটেন্সের অর্থ বোঝাচ্ছেন? না, আমি বলতেছি যে গভর্নমেন্ট যে এডিবি বলেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে, হ্যাঁ, এখানে থেকে যে ফান্ড, এবং ডক্টর ইউনুস মাননীয় আমাদের চিফ অ্যাডভাইজার, ওনার যে রেপুটেশন, ওনার যে পার্সোনালিটি, উনি কিন্তু যেখানে চাবে সেখানে কিন্তু ওনাকে সবাই কিন্তু পজিটিভলি সাপোর্ট করবে। বাট কোশ্চেনটা হলো, এটা আমাকে একটা সময় পেমেন্ট করতে হবে। বাট এইটা দিয়া আমার যে ডোমেস্টিক, যেটা ডক্টর ফাহমিদা খাতুন বলছেন, এবং মামুন রশিদের একটা লেখাও গতকালকে পত্রিকায় ছাপা হয়েছে, আমার যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, আমার যে ডোমেস্টিক ইকোনমি, বা আমার যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, অভ্যন্তরীণ অর্থনীতি, এগুলি যদি চাঙ্গা না থাকে এবং এগুলিকে যদি আমি না ঘুরাইতে পারি, তাহলে কিন্তু আবার ওটাও কিন্তু আমার জন্য একটা সময় বার্ডেন হয়ে যাবে কিন্তু। সো
আমাকে এই মুহূর্তে সবচেয়ে So, বেশি এখন এমপ্লয়মেন্টটাকে কিভাবে এখন আমি ধরে রাখবো। আমার যেটা আপনাদের দুজনের কাছে প্রশ্ন, যে চাঙ্গা হচ্ছে না, বা এটা কি আসলে 1-1.5 মাসের মধ্যে যেটা আপনি বলছিলেন সেটা চাঙ্গা করা সম্ভব ছিল কিনা, যে জায়গা ছিল সেখান থেকে, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে ডক্টর ফাহমিদা খাতুনও বলতে পারবেন, নানান কমিশন হচ্ছে, নানান টাস্ক ফোর্স হচ্ছে, হোয়াইট পেপার তৈরি করা হচ্ছে, নানান কিছু হচ্ছে, মানে এগুলোর কোনো ইম্প্যাক্ট আসলে পজিটিভ ইম্প্যাক্ট এই সময়ের মধ্যে পড়া সম্ভব কিনা, বা শেষ পর্যন্ত গিয়ে পড়বে কিনা, সেটাও একটা ভাবনার বিষয়। বা এমন কোনো ম্যাজিক বা এমন কিছু করণীয় ছিল কিনা যেটা ওনারা করতে পারতেন, করেননি, যে দ্রুত মানুষের আস্থাটা তৈরি করা। মানে কনফিডেন্স খুবই বড় ব্যাপার, যেটা বিগত সরকারের আমলে কোনো জায়গায় তারাও কারো উপর আস্থা রাখতে পারছিলেন না, কেউ তাদের উপর আস্থা রাখতে পারছিলেন না। শুধু তালি দেয়া আর প্রশংসা করা ছাড়া এর বাইরে আসলে কিছুই করা সম্ভব ছিল না। এটা আপনি একটা সুন্দর কথা বলছেন। কমিশনে যাদেরকে বসানো হয়েছে তাদের সবার সম্বন্ধে তো আর আমাদের অত জানা নাই, বাট মনে হয় যে কিছু কিছু জায়গায় বোধহয় একটু গ্যাপ আছে। ফর এক্সাম্পল, আপনি দেখেন ইন্ডাস্ট্রি যদি আমি বলি, ইন্ডাস্ট্রিতে আসা উচিত ছিল আরও প্রফেশনাল লোকজন, এবং বিজনেস ব্যাকগ্রাউন্ড, ইকোনমিস্ট, এদেরকে নিয়ে কিন্তু এটা রিচ করা উচিত ছিল, কারণ তারা বলতে পারতো যে আসলে সমস্যাগুলা কোথায় কোথায় আছে। আজকে দেখেন ইমিডিয়েটলি আমি যদি বলি, গত 3 মাস, মানে গত সরকারের 3 মাস আগের থেকে কিন্তু এনার্জি ক্রাইসিস, এবং সেটার জন্য ইন্ডাস্ট্রিগুলি বারবার চিল্লাচ্ছে যে আমার ক্যাপাসিটি আমি কিন্তু 60%-এর বেশি চালাতে পারছি না, বিকজ অফ আমার গ্যাস থাকে না আমার সকাল থেকে। আজও কিন্তু এরপরে কিন্তু আরো 2 মাস গেল, আজও এটা কিভাবে সলিউশন হবে এটা কিন্তু কোনো ডাইরেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট সেইভাবে কিন্তু আমরা মানে এনকারেজড হব যে, বা অপটিমিস্টিক হবে, তার কোনো পথ কিন্তু নাই। অন দ্য আদার হ্যান্ড, একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, সেটা হলো কোঅর্ডিনেশন বিটুইন দ্য বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স এবং এনবিআর। এই জায়গাটা কিন্তু মোটামুটি কিন্তু বেটার হয়েছে, বাট ওনারা ফাংশন করতে পারবে আরও বেটার যদি ওখান থেকে সে সাপোর্টগুলি আসে। ওনারা যদি, যে ইন্ডাস্ট্রি, সে যদি ইন্ডাস্ট্রি সম্বন্ধে কথা না বলে, তাহলে কিন্তু এই কমার্স বলেন আর ফাইন্যান্স বলেন আর এনবিআর বলেন, এরা কিন্তু কাজ করতে পারবে না, কিন্তু যে আসলে কোন জায়গাটা অ্যাড্রেস করা দরকার আছে। তা আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় এই ধরনের সমস্যা আছে, বাট হয় কি এত অল্প সময়ে এত কমেন্ট করা যায় না। অবশ্যই আমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, এবং উই হ্যাভ টু বি। বাট আপনি একটা, মানে আপনার যেটা প্রধান কনসার্ন ছিল সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, সেটা একটা বড় জায়গা বিজনেসের জন্য বা ফ্যাক্টরির জন্য, ইন্ডাস্ট্রির জন্য, যেটা অ্যাড্রেস করা উচিত ছিল বা পারা উচিত ছিল, বা এক্সপেকটেশন স্বাভাবিক। গার্মেন্টস সেক্টরের কথা যদি আজকে বলি, গার্মেন্টস সেক্টরে হেজিটেশনটা শুরু হলো কিন্তু গত মাসের থেকে, এবং এটা যে একটা সেন্সিটিভ ইন্ডাস্ট্রি, এটা কিন্তু ডোমেস্টিক মার্কেটের জিনিস না, এটা কিন্তু এক্সপোর্টের সাথে রিলেটেড, এবং ইটস এ ফ্যাশন রিলেটেড ইন্ডাস্ট্রি। ফ্যাশন কিন্তু 2-3 মাসের বেশি কোনোখানে স্টোরের মধ্যে জিনিস থাকে না, এবং অর্ডারগুলিও ঠিক ওইভাবে যদি টাইমলি শিপমেন্ট না করা হয়, তাহলে এটা কি হয়, এটা এয়ারফেট হবে। এয়ারফেটও যদি টাইমলি না নিতে পারে, দেন ইট উইল বি এ ক্যান্সেল, এবং তাকে কিন্তু অন্যখান থেকে তার শেলফে ভরতে হচ্ছে। এখন এই যে ইন্ডাস্ট্রি সম্বন্ধে ধারণা না থাকে, তখন কি হয়, এই যে যা হওয়া তাই হয়েছে। ওনারা কিন্তু এটা ইনিশিয়ালি এটাকে সিরিয়াসলি নাই, সিরিয়াসলি নিতে নিতে এটা কিন্তু অলরেডি 15টা দিন চলে গেছে মাসের, অগাস্টের। কাস্টমার কিন্তু অলরেডি প্যানিক হয়ে গেছে যে কারণ ওরও তো কান্ট্রি ম্যানেজার আছে, যে তাহলে তো আমি তো একটা আনসার্টেনিটির মধ্যে চলে গেলাম, আমি তো একটা রিস্কে চলে গেলাম। ভাই, তোমার দেশের ব্যাপার তুমি বুঝো, কিন্তু আমারটা তো আমারই বুঝতে হবে।
তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডক্টর ফাহমিদা খাতুন, আগে যে প্রশ্নটা করলাম আমি, যে আসলে আপনি একজন ইকোনমিস্ট হিসেবে কি মনে করেন যে দ্রুত এই যে আগের যে সংকটগুলো, একটা নতুন সরকার এসে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে, যদিও তার কাছে অনেক দায়িত্ব, তারাও অনেক দায়িত্ব নিচ্ছেন, অনেকে আশাও তাদের করছেন, আসলে এত দায়িত্ব একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উচিত কিনা বা তাদেরকে দেওয়া উচিত কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু আপনি কি মনে করেন যে কি কি কাজ করলে আসলে অর্থনীতির জায়গাটা একটা আস্থার জায়গা তৈরি করতে পারতো? ব্যবসা বাণিজ্য আমরা এর আগেও 2007-8 দেখেছি, ব্যবসায়ীরা একটা কি বলবো অস্থিরতার মধ্যে ছিলেন। এই সরকারের আমলেও অস্থিরতা কাটছে না, আগের সরকারের আমলে তারা তো প্রশংসাই করতেন, কারণ এর বাইরে তাদের কোনো উপায় ছিল না, যেটা তারা বলতেন আমাদেরকে। তো আপনি কি মনে করেন যে আসলে কি করণীয় ছিল? আর এখন যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এই উদ্যোগগুলো আসলে কোনো সমাধানের পথ বের করতে পারবে কি না, বা ওনাদের মেয়াদকালে এর কোনো সুফল পাওয়া যাবে কি না আসলে? আচ্ছা, প্রথমত যে আপনি বলছেন যে তাদের কত কী কাজ করা দরকার ছিল, কিংবা কতখানি এতগুলি করার দরকার ছিল কিনা। দেখেন, আপনি যখন একটা সরকারের দায়িত্ব নেন, সরকারের যে মন্ত্রণালয়গুলো রয়েছে প্রত্যেকটাতেই কাজ করতে হবে। এটা এমন না যে আমি 3 মাসের জন্য আসলাম, আমি এই কয়েকটা করলাম। না, যেমন আগে ধরেন আমাদের ক্যাটাগরি গভর্নমেন্টের ধারণা ছিল যে 3 মাস আপনি রুটিন ওয়ার্ক করবেন, কোনো পলিসি ডিসিশন নেবেন না, আপনার একটাই কাজ, আপনি একটা ভালো ইলেকশন করে দেবেন। রুটিনের মধ্যেও আবার রুটিন যে মন্ত্রণালয়গুলি যে রুটিন কাজ করে থাকে সেগুলি, সেটার মধ্যে কোনো নতুন আইন প্রণয়ন না, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার না, সেগুলো না। কিন্তু আপনাকে মনে করেন খাদ্য মন্ত্রণালয়, তার মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া, এটা একটা কাজ, এটা তো চলমান কাজ। কিংবা ধরেন শিল্পের কাজ, শিল্পের জন্য যে সমস্ত রুটিন কাজগুলি সেগুলি করতে হবে, সেটা আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য করতেই হবে। এবং এটার পরিধি কিন্তু বিশাল। সেটা আপনি 1 মাসের জন্য হোক, 2 মাসে, 3 মাসের সেটা করে তারপরে তারা নির্বাচনের যে কমিটমেন্টটা নিয়ে আসতো। এখন এইখানে তো একটা আমরা ওপেন এন্ডেড অবস্থায় রয়েছি কিন্তু এখনও, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদটা নিয়ে কত দিন হবে, অনেকেই বলছেন, এখন কিছু কিছু ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে 2 কি বছর কি 3 বছর এরকম হবে। আবার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চাপ রয়েছে, কিন্তু এটা পরিষ্কার যে এটা তো আর 3 মাসের জন্য না, কারণ তারা কিছু সংস্কার কাজ করতে চান এবং সেগুলো করার জন্য আসলে তারা কিছু উদ্যোগ নিয়েছেন রুটিন কাজের বাইরেও। উদ্যোগগুলো কি, যে আপনি বলেছেন যে কমিশন করা কিংবা টাস্ক ফোর্স করা, এগুলি তারা করেছেন। এবং কমিশনগুলি, বিশেষ করে যে 6টি কমিশনের কথা ঘোষণা করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং সেইগুলো কিন্তু আন্দোলনের সময়ে ছাত্রছাত্রীরা এবং জনগণের চাহিদা ছিল যে বিচার বিভাগ, তারপরে সংসদীয় ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, তারপরে দুর্নীতি দমন কমিশনের বিষয়ে, মানবাধিকার কমিশন ইত্যাদি, হ্যাঁ, এই সমস্ত মূল বিষয়গুলি। এবং এইগুলো ঠিক করতে পারলেই একটা যে আমাদের আশা যে আমার রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে একটা স্বচ্ছতা ফিরে আসবে। কিন্তু সেটা করতে গেলেও ওনারা কমিশনের সুপারিশ মতো করে। তো আমি ওই বিষয়গুলোতে যাব না, যেহেতু ওই ব্যাপারে আমার বুৎপত্তি তেমন নয়। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যেটা চাই, যে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র, মানুষের বাক স্বাধীনতা, ভোট দেবার অধিকার, এগুলি থাকবে এবং আইনের শাসন থাকবে। আপনার অর্থনৈতিক অবস্থায় যদি আসি, যে এই যে যেমন টাস্ক ফোর্স বলি বা বিভিন্ন কমিটি কিংবা সেতুপত্র প্রণয়ন ইত্যাদি, যেগুলো, তো আমার এগুলি খুবই ভালো উদ্যোগ এবং এগুলোর মাধ্যমে আরও পুঙ্খানুপুঙ্খ আর একটু গভীরে যাওয়ার দরকার আছে। কিন্তু এটার বাইরেও আমরা তো জানি যে গত 15 বছর থেকে কিংবা গত 2-3 বছর থেকে আমাদের অর্থনীতিটা কোন দিকে যাচ্ছে, কোথায় সমস্যাটা, এটা আমরা জানি সূচকগুলি দেখলেই। এবং সূচকগুলি কেন এই অবস্থায় এসেছে সেটাও আমরা জানি। আপনার সীমিত বাক স্বাধীনতার মধ্যেও, সীমিত সংবাদ মাধ্যমের স্বাধীনতা সত্ত্বেও অনেক কিছুই তো আমরা গণমাধ্যমে জানতে পেরেছি, তথ্য বেরিয়ে এসেছে। এবং সেই তথ্যগুলো যে একেবারে ভুয়া তথ্য না, সেগুলো যথার্থ সত্যতাই ছিল। ব্যাংকিং খাতের যে একটা ঋণ খেলাপি বেড়ে যাচ্ছে, এগুলো তো সংখ্যা, এগুলো বোঝা যাচ্ছিল, জানা যাচ্ছিল। কিংবা ধরুন বিদ্যুৎ খাতের যে কিভাবে লুটপাট হচ্ছে, কিভাবে অপচয় হচ্ছে, কিংবা অন্যান্য যে কোনো খাতের, সেগুলো আমাদের জানা ছিল। তো সেটার জন্য আর আপনার এই বিভিন্ন টাস্ক ফোর্স এই 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে তারা কি সুপারিশ দিবে তারপরে আমি নিব, সেটা নিয়ে বসে থাকার কোনো কারণ নাই। এবং আমার ধারণা, যে আমার মনে হচ্ছে যে ওনারা যে বসে আছে সেটাও না,
কোনো কোনো বিভাগ তাড়াতাড়ি, কোনো কোনো মন্ত্রণালয় খুব তাড়াতাড়ি কাজ করছে, কোনো কোনো প্রতিষ্ঠানও, বিশেষ করে আমি তো বলবো যে বাংলাদেশ ব্যাংকের যে কর্ম উদ্যোগটা, এটাই সবচেয়ে বেশি চোখে পড়ছে, এবং অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো বেশি চোখে পড়ছে আমাদের, এবং খুবই দরকার সেগুলো। এবং আপনি মনে করেন পজিটিভলি চোখে পড়ছে? পজিটিভলি চোখে পড়ছে। যেমন ধরুন আপনার ঋণ খেলাপিদের জন্য, ঋণ খেলাপিদের এই যে আমাদের 10টি ব্যাংক, 10টি ভঙ্গুর ব্যাংক, সেগুলোর পরিশোধ ভেঙে দেওয়া, সেগুলিকে নতুন পরিশোধ তৈরি করা, ম্যানেজমেন্টে পরিবর্তন আনা, এবং অর্থ আদায়ের জন্য প্রতিষ্ঠানগুলোকে, ব্যাংকগুলোকে আবার তাদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বলে থাকেন যে একদম পুরনোদের সবাইকে বাদ দিয়ে নতুনদেরকে আবার একটা নতুন সেট তৈরি করা, এটা মানে দেখেন পুরনো এরা তো, এই পুরনোরা কিন্তু গত 15 বছর থেকেই কিন্তু এই আগের সরকারের ক্রিম খেয়েছে, এবং আগের সরকারের সুযোগ সুবিধার ভাগে অন্যায়ভাবে। এমন না যে হ্যাঁ আমি কাজ করছি, আমি একজন ভালো উদ্যোক্তা, আমি এটা তো পাবোই, প্রাপ্য। সেটা ছাড়াও যারা যোগ্য না সেরকম লোকও তো ঢুকে গেছে। সেই কারণেই কিন্তু এটার ওভারহলিং যখন একটা পর্যায়ে যায়, তখন কিন্তু আর কাটছাট করার বিষয় থাকে না, আপনার পুরোটাই পরিবর্তন হয়। যেমন ছাত্রছাত্রীরা কি বলছে যে রাষ্ট্রের মেরামত করতে চায় তারা এমনকি যে সংবিধান আগেরটার উপরে কাজ করতে চায় না, তারা দাবি করছে যে এটা নতুন করে লেখা হবে। সংবিধান বিশেষজ্ঞরাই তারা সেটা বলবে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু তারা চাচ্ছে যে নতুন করে আর কি, নতুন যাত্রা। সেটা ধরেন যখন একটা দেশে এইরকম একটা অভ্যুত্থান হয়, অনেক কিছু কিন্তু নতুন করে শুরু হয়, নতুন করে যাত্রা হতে পারে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমাদের যে এত সমস্যা তৈরি হয়েছে, এবং এখান থেকে আসলে মানুষকে মুক্তি দেওয়াই তো যত দ্রুত আমরা পদক্ষেপগুলি নিতে পারবো, বিশেষ করে অর্থনৈতিক পদক্ষেপ, এবং মানুষকে এই যে একটা কষ্টের জায়গা থেকে, সেখান থেকে কিভাবে আমি মুক্তি দেবো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কি দেখেন, এই যে আমাদের এত অর্থনৈতিক চাপ, তার মধ্যে কিন্তু আরও চাপ এসে গেছে। একদিকে আমরা বিভিন্ন আন্তর্জাতিক ধাতাদের কাছ থেকে টাকা পাচ্ছি, খুব ভালো কথা, কিন্তু আমার তো এদিকে বন্যায় আমার দেশের মানে স্মরণকালের একটা ভয়াবহ বন্যা হয়ে গিয়েছে। সেই যে বন্যার এখনকার ক্ষতি হয়েছে, কিন্তু সেই বন্যার পরে রিহ্যাবিলিটেশনের জন্য যে অর্থ লাগবে, যে ধরনের লাগবে, সেটার তো আমার জন্য পদক্ষেপ নিতে হবে। সেটার জন্য বিশাল একটা অর্থের প্রয়োজন হবে, সহযোগিতার প্রয়োজন হবে। এবং তারপরে আরেকটা দেখেন যে এটা মধ্যমেয়াদী কিন্তু এখনও স্বল্পমেয়াদীও, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের এই যে আন্দোলনের পরে যারা মারা গেছেন তারা তো চলেই গেছেন, যারা হসপিটালে ভর্তি ছিলেন এখনও রয়েছেন, তাদের যে এই যে সংখ্যা একটা এসেছে 33,000-এর মতো হয়েছে, এবং আরও বেশি হতে পারে, বাড়তেছে, তো তারা আহত হয়ে আছেন। তারা কি ঠিকমতো চিকিৎসাটা পাচ্ছে কিনা আমরা তো যত সংবাদের মাধ্যমে জানতে পেরেছি, এবং যারা সরেজমিনে বিভিন্ন হসপিটালে তারা ঘুরে দেখেছেন, সেখানে কিন্তু আসলে সঠিকভাবে তারা স্বাস্থ্যসেবাটা পাচ্ছে না, এই যারা আহত হয়েছে। আর যারা রেগুলার ইয়েতে তারা তো রয়েছে। এই যে বিরাট একটা চাপ, সেই চাপটা সহ্য করে চাপটার অনুযায়ী সেবা দেওয়ার জন্য কি আমাদের স্বাস্থ্যখাত প্রস্তুত, নাকি এখন কিছু করেছে, অ্যাডিশনাল কিছু করেছেন তারা? আমরা তো সেটা দেখিনি, অভিযোগ আসছে সেটা। তার উপরে কি দেখেন ডেঙ্গু এসে গেছে। তো এটা তো স্বাস্থ্য হচ্ছে একটা সবার জন্য, ধনী গরিব বড়লোক সবার জন্য, মানে এই মধ্যবিত্ত সকলের জন্য, গ্রামের তারপর শহরে সকলের জন্য। এটার জন্য আমাদের প্রস্তুতিটা কি? এটার জন্য তো টাস্ক ফোর্স কিংবা কমিশন কিছুরই দরকার পড়বে না এগুলো। সুতরাং আমি বলছি যে একটা এক্সাম্পল দিই, কারণ স্বাস্থ্যটা যেহেতু আপামর জনসাধারণের জন্য, শিল্প খাত কিংবা ব্যবসা খাত হয়তো একটা গ্রুপের জন্য, এইখানে আমাদের কি যে পাবলিক হেলথ কনসেপ্টটা, এখানে একটা কমিটির কথা শোনা গেছে, হয়তো হয়েছে সেখানে শুনলাম যে শুধুমাত্র ডাক্তাররা রয়েছেন, কিন্তু স্বাস্থ্য খাতটা তো শুধু ডাক্তারদের না, স্বাস্থ্য খাতে এখানে পাবলিক হেলথ এক্সপার্টরা থাকবে, সেখানে ল্যাবে টেকনিশিয়ানরা থাকবে, সেখানে এমনকি পেশেন্ট, আপনার মতো পেশেন্টেরও একটা সে থাকার কথা। তো সবাইকে নিয়ে, এবং এই প্রসঙ্গে আমি এটাও বলতে চাই যে হ্যাঁ, মাত্র 1.5 মাস হয়েছে কিংবা 1.5 মাসেরও কম হয়েছে তাদের আসা এখানে বসার দায়িত্ব নেওয়ার, এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা করছেন আমরা শুনছি। কিন্তু ওইটা হতে হতে তার আরেকটা বিষয় দরকার ছিল, যে আসলে তো ওনারা সবাই যার যার ক্ষেত্রে খুবই সফল, খুবই অনেস্ট, যোগ্য,
কিন্তু মানুষের সাথে তো আর অত যোগাযোগ নাই, সংযোগ হয় নাই। আমরা গত রেজিমের একটা কি কথা বলছিলাম যে তারা জনগণের দল হওয়ার পরেও কিন্তু শেষের দিকে এসে কি ক্রমান্বয়ে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, যেই কারণে তারা কিন্তু জনগণের পালসটা বুঝতে পারছিল না যে মানুষের মনে কি। কিছু তোষামোদীদের নিয়ে চারপাশে নিয়ে তারা কিন্তু বাস্তব অবস্থাটা বুঝতে পারছিল না, কারণ সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রী না, তার আশেপাশে যারা প্রত্যেকে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তো সেই জনবিচ্ছিন্ন তারা রাজনৈতিক দল হওয়ার পরেও হয়ে গেছে। আর এখন যারা এসেছেন তাদের তো ওইরকম বৃহত্তর পরিবেশে মানুষের সাথে সংযোগটা নাই। সেটা করার জন্য আমি মনে করি সংযোগ স্থাপনের চেষ্টা আছে বলে মনে হয় না আমার কাছে। জনসংযোগটা আপনার বিশেষজ্ঞরা বিভিন্ন কিছু আপনাকে উপদেশ দিবে, সেটা পরের দিন মাস পরে, এক মাস পরে ইত্যাদি। কিন্তু এখনই প্রত্যেকটা মন্ত্রণালয়ের যারা দায়িত্ব রয়েছে তারা বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় যে গণসংযোগ করে মানুষ কি চায়। ঢাকা শহরের মানুষ তো আর শুধু আন্দোলন করে নাই, সারা বাংলাদেশের মানুষ ছাত্র জনতা আন্দোলন করেছে এবং সেখানকার মানুষেরও কিন্তু তারাও কিন্তু এই অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক শোষণের কিন্তু বলি হয়েছে। তারা কি চায়, তাদের কথাটা ওনারা সরাসরি শুনুক অন্যদের চাইতে। ওনারা গণসংযোগ করলে কিন্তু ওনাদের নীতি নিতে আরও খুব সুবিধা হতো তাদের জন্য, এবং তারা বলতেও পারতেন আমাদেরকে তো আমি টাঙ্গাইল গেছিলাম, আমি ময়মনসিংহ গেছি, আমি বরিশাল গেছি, এইটা বললো লোকজন, এটা এবং এই জন্য আমরা এটা নিলাম। ওনাদের কথাবার্তা আমরা শুনছি না, আসলে ওনারা কি চান কি করবেন দুই একজন বাদ দিয়ে বাকিরা বোঝাও যাচ্ছে না, খুব একটা বোঝা যাচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে অনেকেই হয়তো বলবে যে হ্যাঁ এত মিডিয়ার সামনে আসার কি দরকার, কাজটা করেন, এরকম বলে। বেশি মিডিয়ার সামনে আবার আসলে বলবে যে কাজ করেন, আপনি কথা বলার দরকার নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলার, যেমন ধরুন ওই যে যখন শিল্প এলাকায় যে চলছিল, তখন যদি অন্তত জনগণকে কিংবা অন্তত এমনকি বিদেশিদের উদ্দেশ্যেও যে আমরা পরিস্থিতিটা শান্ত করছি, এটা একটা সাময়িক, আমাদের আসুন এখানে থাকুন, আমাদের সাথে বিনিয়োগ করতে থাকুন, কিংবা এটা খুব দ্রুতই, এগুলোও একটা কিন্তু আপনাকে একটা মেসেজ দেয় আপনি কি সিগন্যাল দিচ্ছেন। একদিকে আন্দোলন হচ্ছে, হয়তো আপনার খুবই ব্যস্ত তারা, এবং আমি জানি কারণ এক একজনের অধীনে কিন্তু 2টা 3টা 4টা করে মিনিস্ট্রি রয়েছে, তাদের অনেক কাজের চাপ, কিন্তু তারপরেও কিন্তু যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পলিসির ভালো মন্দ কিংবা পলিসির আউটকাম পেতে দেরি হতে পারে, অন্যরকম হতে পারে, আশানুরূপ নাও হতে পারে, কিন্তু চেষ্টাটা যাতে দৃশ্যমান হয় সেটার কিন্তু একটা আপনার উদ্যোগ থাকতে হবে। বেশ চৌধুরী। না ধন্যবাদ। কি শুনতে চাচ্ছেন? শুনেন, দেশটা এখন এই মুহূর্তে আন্দোলনের দেশ হয়ে গেছে। সবাই খালি আন্দোলন করে, সবারই দাবির কোনো শেষ নাই। তবে যে জিনিসটা, কিন্তু এই দাবি দেওয়া তো আগে গত 15 বছর খুব বেশি দেখা যায়নি, সেটা দেয়নি কেন? সেটা ভয়ে, বুঝছেন, যে আবার কোনটা কে আবার মাইটটা দিয়ে দেয়। কারণ এখন এখানে আগে হলো যে সবাইকে ইয়েস স্যার বলতে হইতো, বুঝছেন, তা এখন সবাই একটু স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়াতে বাট আবার অন দ্য আদার হ্যান্ড স্বাধীন হয়েছে একদিকে, কিন্তু সাহস করে আবার অনেক কিছু কিন্তু বলতে একটু সংকোচও করছে। এখনো ভয় কাটেনি, সংকোচের মানে এখন অন্য সংকোচ যে আবার এটা কে কোন দিকে আবার নিয়ে চলে যাচ্ছে, ওনারা আবার অসন্তুষ্ট হচ্ছে কি হচ্ছে না, কে অসন্তুষ্ট হচ্ছে, এরকম নানান। কারণ সবাই তো এখন ঘোরের মধ্যে আছে। সবাই এখন প্রথম যে জিনিসটা আমি বারবার বলি, আমি শিওর যে আপনিও ওটা চিন্তা করেন যে আইন শৃঙ্খলা, কারণ এটা যদি ঠিক না হয়, যেমন জুডিশিয়ারিটা কিন্তু অলমোস্ট একটা কনফিডেন্স মানুষের চলে আসছে জুডিশিয়ারির উপরে, বাংলাদেশ ব্যাংকের উপর কনফিডেন্স আসছে। আজকে যদি বলেন এনবিআরের যেভাবে এনবিআরের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান কথা বলছে, এবং সেখানে কিন্তু মানুষের একটা রেসপেক্ট ডেভেলপ করছে। বাট কিছু কিছু জায়গায় আবার মানুষ সব কিছু থাকার পরেও যদি আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সবাই সব কিছু সাহস করতে পারবে না এবং মানুষের ফ্রিডমটা থাকবে না। আমি জানি না কতজন এখন একজনের বাসায় আরেকজনে যায়। এখন আমার মনে হয় যে প্রত্যেকের অবস্থা হয়ে গেছে এই যে অফিস বাসা, কারণ রাত্রের বেলায় যাওয়াটা একটু সেফ না, আবার কখন কি হয়ে যায়। কারণ পুলিশ তো খালি ওই চোর ধরতো না, পুলিশ কিন্তু অনেক ধরনের ফাংশন করতো কিন্তু, এবং আমরা কিন্তু এটা ভুলে চলবে না। নট অনলি দ্য ট্রাফিকিং, নট অনলি দ্য চুরি, নট অনলি অনেক
এগুলির বাইরেও কিন্তু পুলিশের কাছে অনেক ধরনের এক্সপেক্টেশন, সেইটাই কিন্তু অলমোস্ট এখন পর্যন্ত আমরা রেস্টোর করতে পারিনি। ওই জায়গাটা সবাই একটু অপেক্ষা করছে যে এটা কত তাড়াতাড়ি এটা আদৌ এটা আগের জায়গায় ফেরত আসবে আর কি। ওই কনফিডেন্সটা আসতে হবে এবং ওদেরকেও কিন্তু সেটা নিতে হবে। আর দ্বিতীয় যে জিনিস, এবং কিছু জিনিস কিন্তু একটু আর্লি করতে গেলে আপনাকে কিন্তু ওপেন আপ হতে হবে এবং আপনাকে সে ধরনের মানুষ মানে যারা এই মুহূর্তে ধরেন অ্যাডভাইজার হিসেবে আছে, প্রত্যেকের একটা রেসপেক্ট আলা পার্সনই কিন্তু ওখানে বসছে এবং আমরা সবাই ওনাদেরকে রেসপেক্ট করি। বাট অন দ্য আদার হ্যান্ড ওনারা কিন্তু পাবলিকের সাথে কিন্তু আগে ওইভাবে মিশে নাই, না পলিটিক্যাল পার্টির সাথে মিশছে, না কারোর সাথে কিন্তু ওইভাবে ছিল না। ওনারা যার যার জায়গায় ওনারা কিন্তু একটা সাকসেসফুল মানুষ। কথা হচ্ছে রাষ্ট্র চালানোতে একটা পলিটিক্যাল ইস্যুস, পলিটিক্যাল ম্যাটার, রাষ্ট্র চালাতে কিন্তু পলিটিক্যাল একটা ম্যাটার রয়ে গেছে, পলিটিক্যাল মাইন্ড থাকতে হবে। এখানে কিন্তু পলিটিশিয়ানদের সাথে একটা রিলেশনশিপ এবং ওদের সাথে ওপেন আপ হওয়া এবং ওদের থেকে সাজেশন নেওয়া, এটা বোধহয় খুব জরুরি আমার মনে হয় এই সরকারের হয়ে গেছে। এবং এটা যদি না করতে পারে তাহলে অনেক জিনিসই কিন্তু দেরি হয়ে যাবে। আপনি দেখেন, আপনি ব্যুরোক্রেসি খুব ফাস্ট করতে গেছে, এখন দেখা গেল যে একসাথে 600 জনকে দিয়ে দিছে, প্রমোশন করে দিল। এখন দেখা যাচ্ছে যে না, ও জায়গায় ঠিক না, ও জায়গায় ঠিক। এইসব জায়গায় কিন্তু একটু সময় নিয়ে করা ভালো। এটা ইটস নাথিং রং, এক্সিস্টিং যেটা ছিল চলুক, এর মধ্যে আস্তে আপ করুক, করে যাতে এটা সেকেন্ড টাইম আর কোনো কথা না আসে। বাট এই জিনিসগুলি কিন্তু হচ্ছে না, কিছু কিছু খুব ফাস্ট হয়ে যাচ্ছে আর কি। এবং এই সাজেশনগুলো কিন্তু এই পলিটিশিয়ান করতে পারত যদি ওনাদের থেকে নিত। এবং আমি মনে করি যে এটা আমার আসলে অ্যাডভাইস করার মতন তো আর সেই স্পর্ধা নাই, বাট আই ফিল ইট অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি। তো নাগরিকের যদি স্পর্ধা না থাকে কার থাকবে? এবং আমার যেহেতু এই দেশের স্টেক অনেক, আমি ব্যবসা করতেছি, আমার এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা আছে, আমি কিন্তু চাবই যে আমাকে এই জিনিসগুলি একটু যত তাড়াতাড়ি পারে তত দোক। ইন্ডাস্ট্রি কিন্তু বেশি দিন ধরে ওই সাফার করতে পারবে না, ও কিন্তু পরে ব্যাংক্রাফট হয়ে যাবে এবং সেদিকে কিন্তু যাচ্ছি আমরা। আজকে এনার্জি ওয়াজ এ বিগ ক্রাইসিস। আজকে এনার্জি এখন পর্যন্ত কিন্তু ওইটা কোনো সমাধান নাই। আপনি ইনফ্লেশন কন্ট্রোল করবেন, খালি মাস্তান কন্ট্রোল করলে হবে না। আমার যদি ইন্ডাস্ট্রি যদি অপটিমাম লেভেলে না চলে, আমার তো প্রোডাক্ট কস্টও বেড়ে যাবে। আমার প্রোডাক্ট কস্ট যখন বেড়ে যাবে তখন তো মার্কেটের প্রাইসও এটা হাই হয়ে যাবে। মার্কেট প্রাইস হাই হলে কনজামশন কমে যাবে, কনজামশন কমে গেলে আবার ইন্ডাস্ট্রি বসে যাবে। দেখেন, একটার সাথে কিন্তু একটা রিলেট, এবং এটার সাথে কি হবে আবার এমপ্লয়মেন্ট, এটার সাথে রিলেট। আজকে এমপ্লয়মেন্ট কিন্তু আরও বাড়বে। এই মুহূর্তে আমি যখন বিসিআই এই প্রেসিডেন্ট হিসাবে যখন আমি আমার মেম্বারদেরকে খবর নেই, আমি তো দেখি যে দোকানপাট এবং ছোট ব্যবসায়ী মোর দেন 60% ইজ আউট অফ বিজনেস। তাদের কোনো ব্যবসা নাই, বিক্রি করতে পারতেছে না, তাদের পুঁজি নাই, বুঝছেন? এবং এই যদি সিচুয়েশন হয় তাহলে কতদিন? কারণ অ্যাট দ্য এন্ড মানুষ কিন্তু চাবেই যে সে অন্তত তার পরিবার নিয়ে চলুক, যার ব্যবসা সে তার ব্যবসার প্রতিষ্ঠানে তার লোকজনকে বেতন টেতন দিয়ে সেও একটু প্রফিট করুক। এই মুহূর্তে এই জিনিসগুলি অত্যন্ত জরুরি হয়ে গেছে কিন্তু, যে ইন্ডাস্ট্রিকে কিভাবে সারভাইভ করানো যায় এবং এটা সচল রাখা যায়। এবং এটাকে যদি সচল না রাখতে পারে তাহলে ইট উইল বি এ ডিজাস্টার। আর আমাদের কিন্তু কোনো সুযোগ নাই পেছনে যাবার, এবং এই সরকারকে কিন্তু সামনে যেতেই হবে এবং একে আমাদের সাপোর্টও দিতে হবে। আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা কিন্তু সেই ধৈর্যটা কিন্তু দিচ্ছি, বাট ধৈর্য কিন্তু মানে ব্যবসায়ীদের ধৈর্য কিন্তু বেশি দিন নিতে পারে না, কারণ অ্যাট দ্য এন্ড ওকে কিন্তু ব্যাংকের পেমেন্ট করতে হবে, তাকে লোকজনের বেতন দিতে হবে। কতদিন? কিন্তু আমি তো দেখি বাংলাদেশের ব্যবসায়ীদের অসীম ধৈর্য, গত 15 বছর তো সেই ধৈর্য আমরা দেখলাম। আপনি এটা বলছেন কেন? দেখেন,
দেখেন যত মানে কিছুই হোক, যে কোনো আপনি বলছিলেন যে চাপে পড়ে ভয়ে, কিন্তু ধৈর্য তো তারা দেখিয়েছেন সবচেয়ে বেশি বাংলাদেশের জনগণের মধ্যে। ব্যবসাও কিন্তু হয়েছে যেমনি হোক, টাকা সরছে, 5 টাকার জিনিস 10 টাকা করে বিক্রি হয়েছে, কিন্তু কিছু টাকা এখানের মধ্যে কিন্তু ছড়াইছে। আপনি মনে করেন সবাই করতে পেরেছে। যেমন এখন যে জিনিসটা হচ্ছে একটা ভালো সাইন, যে আপনার ডলার কিন্তু এখন আর বিদেশে যাবে না, আপনার যে ডলারই এখানে আর্ন হবে এটা কিন্তু এখানে থাকবে। হ্যাঁ, বাট আপনি সার্কুলেশন যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি আবার বাইরে না যাক, আপনি নিজের ফান্ডে নিজে পড়বেন। এই সার্কুলেশনটা কে করবে? ব্যবসায়ীরা করবে। ইকোনমি তো ঘুরাইতে হবে, তো ইকোনমি না ঘুরলে তো কোনো কিছু হবে না। সো আমি আসছি, আমরা একটু শেষের দিকেও জাস্ট 5 মিনিট করে ক্লোজিং রিমার্কস। এবং ডক্টর ফাহমিদা খাতুন, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে আশু করণীয় কি, কোন কোন জায়গায় অ্যাড্রেস করা দরকার? দ্বিতীয় প্রশ্নটা যেটি মিস্টার চৌধুরী একেবারে শেষের দিকে বলছেন যে এখন তিনি মনে করেন তার আস্থা যে ডলার আর বাইরে যাবে না, কিন্তু ইতিমধ্যেই অনেক গেছে, এটা আমরা সবাই জানি। সেটা আসলে ফিরিয়ে আনবার কোনো সুযোগ আছে কি না, এবং কিভাবে আনা যেতে পারে, বা বিশেষ করে ব্যবসায়ী শিল্পপতি যারা এর মধ্যে ইনভলভ ছিলেন, পলিটিশিয়ানও ছিলেন, আমরা তো নানা প্রতিবেদন দেখতে পাচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমে, তাদেরকে কিভাবে আস্থায় রেখে এই কাজটা করা যেতে পারে, বা কোনো সুযোগ আছে কিনা আমি জানি না। আবার কারো কারো তো এত ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান আছে যেখানে হাজার হাজার কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক আছে, তাদের স্বার্থ, তাদের ভাগ্যটাও এর সঙ্গে জড়িত। তো কি আসলে করণীয়? আপনি এদেরকে কিন্তু ব্যবসায়ী বলেন না, যারা টাকা বাইরে সরাচ্ছে। কেন আমি বলি, ও যদি ব্যবসা করত তাহলে এই টাকা বাইরে যেত না কিন্তু, এবং ও বাইরে সরাইছে বলেই ও কিন্তু ক্লাসিফাইডও। যারা টাকা সরাইছে, আজকে আপনি এস আলম বলেন, আজকে আপনি বেক্সিমকো বলেন, আপনি টাকায় দেখেন ওরা কিন্তু ব্যাংকে কিন্তু ওরা ক্লাসিফাইড অ্যাকাউন্ট সব, এবং ওদের টাকাই কিন্তু বাইরে। ওর তো কিছু আবার ইন্ডাস্ট্রি এখানে আছে, যে এগুলিকে সামনে রেখে ওগুলি নিচ্ছে। ইট ডাজ নট মিন হি ইজ এ বিজনেসম্যান। ও যদি ব্যবসায়ী হইতো তাহলে সে কিন্তু এখানে ইন্ডাস্ট্রির মধ্যেই তার জিনিসগুলি থাকতো। ডক্টর ফাহমিদা খাতুন, আমি আসছি আপনার কাছে। শেষের কথাটা দিয়ে শুরু করি, তারপরে আপনি বলছেন যে আশু করণীয়, যেটা বলেছে আবার একটু টাচ করব, যে ডলার বাইরে যাবে কি না যাবে। হ্যাঁ, ইতিমধ্যে কি গত 15 বছর থেকে, তার আগেও কম বেশি, কিন্তু গত 15 বছর যেমন লাগামহীনভাবে সবাই একটা লাইসেন্স, মানে ফ্রি লাইসেন্স, হ্যাঁ ফ্রি লাইসেন্স, একটা ওপেন লাইসেন্স ছিল, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা সবাই মিলে একটা নেক্সাস তৈরি হয়েছে। তো একটা ত্রিভুজ, হ্যাঁ, সেইখানে ব্যবসায়ী বলতে যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী সেটা একটা, এবং ওই ব্যবসায়ীরাই আবার রাজনীতিবিদও হয়ে গেছে, এবং আপনি জানেন রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়েছে। যে এখন এই সর্বশেষ আমাদের সংসদে শতকরা 65% ছিলেন ব্যবসায়ী সাংসদরা। তো বুঝতে পারছেন যে কিভাবে ব্যবসাটাকে, ব্যবসা উন্নয়ন না, এখানে ব্যবসাকে ম্যানিপুলেট করা, অর্থাৎ কিনা আপনার কুক্ষিগত করার যে প্রচেষ্টা। এবং এখানে ব্যবসায়ী হিসাবে উনিও নিশ্চয়ই বলবেন যে এখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে সেটা তো আর ছিল না। যে ঋণ খেলাপি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংকের ঋণ নিয়ে ঋণ ফেরত দিচ্ছে না, সে তো আর কস্ট অফ প্রোডাকশনের কম্পিটিশনে সে পড়বে না। যে কিনা ঋণ নিচ্ছে, যাকে ঋণ সার্ভিস করতে হচ্ছে রেগুলারলি, তার তো একটা খরচ রয়ে গেছে, তার কস্ট অফ প্রোডাকশনের মধ্যে ওইটা ইনক্লুডেড হয়ে যাচ্ছে, আর তার আরেকজন তো সেটা না। সুতরাং সে একটা প্রতিযোগিতামূলক বাজারে দুইজন কিন্তু অপারেট করছে না। একজন ইতিমধ্যেই ব্যবসায়ী হয়েও তাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে। এবং এই কারণেই কিন্তু সব বড় বড় ক্ষেত্রগুলা, যত বড় বড় কাজ হয় তত বড় বড় দুর্নীতি, এবং সেখানে এইরকম কুক্ষিগত করার কয়েকজন, ধরেন অলিগার্ড যেটা আমরা বলি, ব্যাংকিং খাতে, বিদ্যুৎ খাতে, এই সমস্ত খাতগুলোতে কয়েকজনের হাতেই চলে যাচ্ছে। এমনকি আমদানি করার ক্ষেত্রেও, যে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের ক্ষেত্রে কি দেখি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কয়েকজনই করতে পারতো, এলসি খুলতে পারতো। তো যার জন্য এই যে বহুমুখীকরণ করা, কিংবা এটাকে আমরা ইকোনমির ক্ষেত্রে বলি, শিল্পায়নের ক্ষেত্রে বলি, ডাইভার্সিফাই করতে হবে, কিন্তু আসলে অর্থনৈতিক বিভিন্ন খাতের ক্ষেত্রে সেখানে কি ডাইভার্সিফিকেশন হয়েছে কিনা সেটাও তো হয়নি। তো এই প্রক্রিয়াটা আসলে এখন সময় এসেছে, সেটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ম করতে পারেন, কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেই নিয়মগুলিকে তারা
বহাল রাখবেন কি রাখবেন না, এটা তো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তবে সবার সাধারণ একটা শিক্ষা মানুষকে কিন্তু জুলাই আগস্ট থেকে হওয়া উচিত, যদিও শিক্ষা হয় না পলিটিশিয়ানদের। শিক্ষা তো হয় না, মানে 2007 1/11 কথা বলা হয়, এবং বরঞ্চ ওইটা বলতে যেয়ে তো তারা ওই পদ্ধতিটাকে অনেক গালিগালাজ্য করেছেন যে আসলে ওটা তো করে না, মানে ঠিক মতো কাজ করেনি, বরং হয়রানির সৃষ্টি করেছে। হয়তো কারো কারোর জন্য হয়রানির সৃষ্টি করে। হ্যাঁ, মেসেজিংটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ীরা তো সবাই লাগাতারভাবে সবাই অসৎ ব্যবসায়ী না, সুতরাং কিন্তু একটা যখন ভয়ের বিষয় থাকে তখন কিন্তু সারা একটা চিন্তায় থাকে এবং তারা একটা অস্বস্তির মধ্যে থাকে না, অস্বস্তির মধ্যে, সেই রকম অবস্থা। এবং এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এসেও বলেছেন তারা এরকম পরিস্থিতি সৃষ্টি করবে না। কিন্তু যেটা আমি বললাম যে ওই যে কি করা উচিত, যে সবাইকে তো আপনি ধরে নিয়ে গেলে অর্থনীতি চলবে কিভাবে? এক্সাম্পলারি কিছু কেস ধরা, বাংলাদেশ ব্যাংক থেকে বারবার সেটাই বলতে হচ্ছে যে তারা বলেছেন যে কয়েকটা বড় বড় কেস যারা কিনা টাকা নিয়ে গেছে, এস আলম, বেক্সিমকো, এরকম, কারণ টাকা যেগুলো চলে গেছে এটা আনা যাবে, প্রত্যেক দেশেই নিয়ম আছে, মানে আন্তর্জাতিকভাবে পাচারকৃত টাকা, কিন্তু এটা এত জটিল এবং এত দীর্ঘ সূত্রিতার বিষয় রয়েছে, সেগুলো আমরা কতদিনে করতে পারবো? এখন এই যে আমরা বিভিন্ন দাতা প্রতিষ্ঠান থেকে যে সাহায্য নিচ্ছি, বিশ্বব্যাংকের সাহায্য বিশেষ করে যে না পাওয়া গেল বাজেটারি সাপোর্ট $1 বিলিয়ন, সেখানে বিশ্বব্যাংকের ওই সাপোর্টের শর্তও রয়েছে যে ব্যাংকিং খাতের উন্নয়ন করা, বিভিন্ন কিছু করা, এবং তাদের কাছে এই কারিগরি সহায়তা চাওয়া হয়েছে যাতে কিনা টাকা ফেরত আনা যায়। কিন্তু কতদিনে কতটুকু আসবে সেটাই একটু দেখার বিষয়। খুব একটা যে আসে তা না, কিন্তু কারণ এর আগে 1/11 সময়ও কিন্তু চেষ্টা করা হয়েছিল, তেমন একটা সফলতা আসেনি, একটি মাত্র কেসের বেলায় হয়েছে। কিন্তু এখানে তো আরো এটার বিস্তার হয়েছে। যারা পাঠিয়েছে তাদেরকে কোনোভাবে তারা কি ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে বা তাদেরকে বাধ্য করা যেতে পারে? হ্যাঁ, সেটা তারা নিজেরাই হয়তো নিয়ে আসতে পারে, সেটা তো নিশ্চয়ই রয়েছে। তার টাকা সে যেই প্রক্রিয়ায় নিয়েছে সেই প্রক্রিয়া, এটা তো অন্যভাবে নিয়েছে, কিন্তু সেখান থেকে আবার ফেরত আনাটা, সেটা কিছু তো আনতেই পারে, কতটুকু আনতে পারবে কিভাবে সেটা আমার জানা নাই আসলে। তো কিন্তু এটার আমি যেটা বলার চেষ্টা করছি, সব প্যান্ডোরার বক্স ওপেন করার প্রয়োজন নাই, সম্ভব না। তো সবগুলো একসঙ্গে করতে গেলে র্যাপ আপ করা হয় না, তখন আবার ওই আগের মতোই ওই 1/11 সরকারকে যেভাবে ব্লেম করা হয় যে তারা কিছুই করতে পারেনি, অসম্পূর্ণ রেখে বরঞ্চ একটা ত্রাসের বিষয় করে চলে গেছে, খুব একটা তারা করতে পারেনি, একটা নির্ভরযোগ্য একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পেরেছে শেষ পর্যন্ত, যেটাই কিনা মূল দায়িত্ব। এখন আবার সেটা নিয়েও প্রশ্ন আছে, বলছে যে কতখানি বিজয় হয়েছে, কেউ বলছেন যে হয়তো এই দলই আসতো কিন্তু হয়তো ভোটের পরিমাণটা কিংবা পার্সেন্টেজটা কম হতো, সেটা আরেক বিতর্ক। কিন্তু বিষয়টা হচ্ছে যে কিন্তু এই সরকার আবার এই সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই এসেছে, এবং কারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে এসেছে, তো সেই জন্য এইগুলো কিন্তু তাদেরকে করতে হবে, যে আপনার দৃষ্টান্তমূলক পদক্ষেপগুলি নিতে হবে, তা না হলে আস্থাটা থাকবে না। এবং এই যে এত মানুষের আত্মদান হয়েছে, জীবন গেছে, এবং তাদের যারা বেঁচে আছেন তাদেরও অনেক অঙ্গহানি হয়েছে, তারা যেভাবে তাদের এই আত্মত্যাগের কিন্তু একটা ধূলিসাৎ হয়ে যাবে, এবং সেটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। এবং পরবর্তীতে আর যখন এরকম আপনার এই যারা এই ডেমোক্রেটিক সিস্টেমের যারা বিশ্বাসী না, স্বৈরাচারী সরকার যখন আসবে, পরবর্তীতে তারা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে আসবে। তো সেই ভয়টা যাতে আমাদের মধ্যে চেপে না বসে, সেটার দিকে ধন্যবাদ। আসলে আমাদের এক্সপেরিয়েন্স যা হয়েছে, আমার মনে হয় সেই এক্সপেরিয়েন্সের উপর বেস করে সরকারের এমন কতগুলি পদক্ষেপ নেওয়া উচিত যে পদক্ষেপে মানুষ আর ভবিষ্যতে, ইটস এ সিস্টেম, অ্যাকচুয়ালি সিস্টেমই কিন্তু মানুষকে নষ্ট করে, এবং সিস্টেমই মানুষকে আবার অ্যাকাউন্টেবল, ওরকম সিস্টেম যদি হয় তাহলে মানুষকে কিন্তু থামায়া যায় এবং মানুষ তখন পারে না। এবং সেটাই আসলে এই সরকারের করা উচিত, এবং সেটাই হলো মেইন এজেন্ডা। আমি ফাইনালি যে জিনিসটা বলতে চাই, দেখেন আমাদের এক্সপোর্ট কিন্তু 2022-23 ফিনান্সিয়াল ইয়ার থেকে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু ড্রপ করেছে, এবং উইচ ইজ অ্যাবাউট 6%। এবং গার্মেন্ট সেক্টরে খুব ইন্টারেস্টিং, গার্মেন্ট সেক্টর এখন দেখা যাচ্ছে যে 88% কন্ট্রিবিউট করতেছে অন এক্সপোর্ট। $36 বিলিয়ন এক্সপোর্ট করেছে 2023-24-এ, 2022-23-এ করছিল কিন্তু 38। ইপিবির ফিগার টোটালি
রং। এবং ইপিবি যেটা করেছিল এপ্রিল পর্যন্ত ওরা 2023-24 দেখিয়েছে $52 বিলিয়ন। অ্যাকচুয়ালি বাংলাদেশের এক্সপোর্ট হয়েছে $40 বিলিয়ন। তার মানে কত বড় তারা এসব ম্যানিপুলেশনগুলি দিয়ে দেখাচ্ছে। এবং তাতে গিয়ে কি হলো, গতবার সরকার মনে করেছে যে এই গার্মেন্টস সেক্টরটা তো খুব ভালো করতেছে এবং সব ধরনের ইনসেন্টিভ জাতীয় জিনিস কিন্তু কমিয়ে দিয়েছে। এবং এখন কি হয়েছে, এখন অলরেডি এই সেপ্টেম্বর মাসে 15টা দিন কিন্তু আশুলিয়া এলাকায়, এবং সেখানে সব বড় বড় কিন্তু ফ্যাক্টরি, এবং সেখানে যে আন্দোলন সেটা কিন্তু আইনের সাথে কোনো সম্পৃক্তযুক্ত না। আপনারা আশ্চর্য হবেন, সেখানে তারা যেসব আন্দোলন করছে, যেসব দাবি দাবাগুলা, একটা হলো যে এত বেশি মেয়ে নেওয়া যাবে না, পুরুষ এবং মেয়ে সমান সমান হইতে হবে, বলতেছে জেনারেল ম্যানেজারকে বের করে দিতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার রাখতে পারবা না, বাইর করে দাও। মানে এই ধরনের জিনিস আনছে, যেটা আপনারা বুঝতেই পারতেছেন যে এটা একটা ভ্যান্ডালিজম করার একটা প্রচেষ্টা। বাট এটা সরকার কিন্তু নিতে পারে নাই। বা কাস্টমারের কনফিডেন্স কিন্তু কমে গেছে, এবং সেটাতে 20-25% অর্ডার এই ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু কম হবে। আর সেটা যদি হয়, এটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমাদের অন্যান্য সব ইন্ডাস্ট্রি। এটার সাথে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইনভলভ, এটার সাথে অ্যাক্সেসরিজ ইনভলভ, এটার সাথে ব্যাংকিং, ইন্স্যুরেন্স বলেন, সব কিছু কিন্তু এটার সাথে কিন্তু এই ট্রেডের সাথে ইনভলভ। এবং এইটা আমাদের অ্যাট এনি কস্ট, ফরেন কারেন্সি বলেন আর এমপ্লয়মেন্ট বলেন, এটাকে কিন্তু এখন অ্যাড্রেস করতে হবে। এবং ফাইনালি আমি আবারও বলবো, আইন শৃঙ্খলা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে রেস্টোর করা উচিত, এবং ইন্ডাস্ট্রির জন্য এনার্জি কোনো বিকল্প নাই। এটা অ্যাট এনি কস্ট, এটা আমাদেরকে সাপোর্ট দিতেই হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্ব আপনারা দেখতে পারেন। মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, কথা হচ্ছিল দেশের অর্থনীতি নিয়ে। আস্থার সংকটটা বিগত বছরগুলিতে যেমন ছিল, রাজনীতিতে পরিবর্তন ঘটেছে, সরকারে বদল ঘটেছে, আস্থা জায়গাটা এখনও তৈরি করা যায়নি। সরকারের সময় পেয়েছে কম, মাত্র 1.5 মাসের খানিকটা বেশি সময় গেছে। হয়তো এত দ্রুত সম্ভব না, তবে সূচনা দেখে খুব যে আশাবাদী হবার সুযোগ তৈরি হয়েছে সেটাও বলা যাবে না। ওনারা যেগুলো বলছেন, যেমন ধরেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন দরকার, এবং এই পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ক্রমাবনতি এবং এটার যে আস্থার জায়গায় ফিরে না আসার কারণে শিল্প কলকারখানা কিন্তু ধ্বংসের মুখে পড়েছে। এনার্জি সাপোর্টের কথা ওনারা বলেছেন, আমরা প্রচুর বৈদেশিক সহায়তার আশ্বাস পাচ্ছি, সেটা হয়তো একটা ইতিবাচক দিক, কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে যদি চাঙ্গা না করা যায়, তাহলে বৈদেশিক সহায়তা দিয়ে আসলে অর্থনীতির যে শক্তিমত্তা সেটা প্রদর্শন করা সম্ভব হবে না। ইন্টেরিয়াম গভর্নমেন্ট অনেক দায়িত্ব তার, অনেক ধ্বংসাবশেষের মধ্য থেকে, ধ্বংসস্তূপের মধ্য থেকে তাকে সব কিছু ঠিকঠাক করতে হবে, কিন্তু তাদের কিছু দুর্বলতাও চোখে পড়েছে। যেমন মানুষের সঙ্গে যে সংযোগ, সেটা বা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন যে ভাষাই বলি না কেন, সেটার একটা বড় দুর্বলতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গায় এই ঘাটতিটা দূর করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অতীতে যারা অপরাধ করেছেন, কিন্তু সব প্যান্ডোরার বক্স ওপেন করলে সমস্যা সমাধান হবে না, সেখানে র্যাপ আপ করতে সমস্যা হবে। আমার অতিথিরা বলছিলেন সিস্টেম মানুষকে খারাপ বানায়, আবার সিস্টেম ভালো বানায়, সে কারণে সিস্টেমের দিকে আসলে মনোযোগ দিতে হবে। ব্যক্তির চরিত্র সংশোধনের মনোযোগের চাইতে ব্যবস্থাটা যদি ঠিকঠাক আমরা করতে পারি, সেই জায়গায় একটা বড় কাজ হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা বলছেন, যে নির্বাচন বলি, রাজনীতি বলি আর ব্যবসা বলি, সেখানে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করতে হবে। এই লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বহু বছর ধরে নির্বাচনে শুনছি, কিন্তু এটা আসলে অনেক ক্ষেত্রেই এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। আমরা আশা করব এই জায়গাগুলোতে যারা দায়িত্বে আছেন মনোযোগ দিবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।